হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু উত্তরণ। আমি তোমাদের শোভন স্যার এবং আমি এই ব্যাচে জেনারেল নলেজের পার্টটা তোমাদেরকে করাবো। এবং যারা পুলিশের স্বপ্ন দেখো, অর্থাৎ যাদের স্বপ্ন তোমরা ভবিষ্যতে পুলিশ হবে, তাদের জন্য কিন্তু এটা একটা ইম্পর্টেন্ট ব্যাচ। এবং এই ব্যাচে তোমাদের ম্যাথ, রিজনিং, ইংলিশ, সায়েন্স এবং জেনারেল নলেজ সবই হবে এবং সপ্তাহে 6 দিন তোমরা ক্লাস পাবে। তার যে রুটিনটা কিন্তু এখানে দেওয়া আছে, তোমরা চাইলে এই রুটিনটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। নিয়ে তোমরা রুটিন অনুযায়ী প্রতিদিন ক্লাস জয়েন করবে। ম্যাথ রিজনিং করাবেন পলাশ স্যার, ইংলিশ করাবেন সুমন স্যার, সায়েন্স করাবেন ফিরোজ স্যার এবং জেনারেল নলেজের পার্টটা করাবো কিন্তু আমি। এবং প্রতিদিন তোমার হচ্ছে ক্লাসের লিঙ্ক, মানে টাইম মতো ক্লাসের লিঙ্ক এবং ক্লাসের পর সেই ক্লাসের পিডিএফ বা ক্লাস নোট পাওয়ার জন্য কি করবে, এই যে হোয়াটসঅ্যাপ নম্বরটা দেখতে পাচ্ছ, এই নম্বরটা সেভ করবে। সেভ করে হোয়াটসঅ্যাপে এই নম্বরটাতে হাই লিখবে, দেখবে অটোমেটিকলি তোমার কাছে গ্রুপ লিঙ্ক চলে যাবে এবং তুমি তোমার পছন্দ মতো গ্রুপে কিন্তু জয়েন হয়ে যেতে পারবে। তাহলে বন্ধুরা আর দেরি করব না, চলো আমি আমার ক্লাসটা শুরু করি। এবং তোমরা যারা আজকে নতুন ক্লাস দেখছো তাদেরকে আমি বলবো যে এই স্ক্রিনশটটা তোমরা নিয়ে রাখো। এবং আমাদের এই ক্লাসের কিন্তু সুন্দর একটা প্লেলিস্ট কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে থাকবে। এবং যারা এখনও অবধি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তারা কিন্তু উত্তরণ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। এবং যে পাশে থাকা যে বেল আইকনটি আছে ওটা ইয়ে করে, মানে ক্লিক করে রাখো বা বেল আইকনটা টিপে রাখো। তাহলে কি হবে, ক্লাসের আমাদের যে নির্দিষ্ট, মানে যে ক্লাসগুলো যায় তার নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে। এবং যা ভিডিও বা যাই হোক না কেন সেটা কিন্তু তোমার কাছে চলে যাবে, নোটিফিকেশন তার তোমার কাছে চলে যাবে। তা চলো আজকের ক্লাস আমরা শুরু করি। দেখো আমরা আজকে, যেহেতু আমি তোমাদের জিকে করাবো, আর্টসের পার্টটা, তা জিকেতে আমি হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, স্ট্যাটিক, জিকে এই 3-4টে সাবজেক্ট আমি তোমাদেরকে করাবো। তা এবং আজকে তোমাদের হচ্ছে আমি তোমাদের হিস্ট্রির জিকে নিয়ে এসেছি, হিস্ট্রি রিলেটেড জিকে, এবং প্রথম থেকে শুরু হচ্ছে। এবং আজকে আমি লিথিকেস এবং কয়েক ঐতিহাসিকের নাম এবং তোমার হচ্ছে হরপ্পা সভ্যতাটা করব। এবং এটা যেহেতু একটা প্র্যাকটিস ব্যাস, ডিটেলস ব্যাস নয়, তাহলে কি করব, এই ব্যাচে প্র্যাকটিসের সাথে সাথে যতটা ডিটেলস বলা যায় আমি ততটাই বলবো, বুঝলে? তো চলো আমরা শুরু করি। আহ, প্রথম গ্রিক ঐতিহাসিকবিদ কে ছিলেন? থুসিডিয়াস, হেরোটোডাস, ম্যানোথো, হোমার। আবারও বলছি, নোটসের জন্য প্রতিদিন ক্লাস নোটস এবং ক্লাসের আগে ক্লাসের লিঙ্ক পাওয়ার জন্য কি করবে, 8910565865 এই নম্বরটা সেভ করবে এবং হোয়াটসঅ্যাপে গিয়ে এই নম্বর হাই লিখবে, অটোমেটিকলি তোমার কাছে গ্রুপ লিঙ্ক চলে যাবে। উত্তর হবে তোমার হেরোটোডাস। চলো, ভারতবর্ষ হলো হিমালয়ের দান, এটা কে বলেছেন? ভিনসেন্ট স্মিথ, রমেশচন্দ্র মজুমদার, কে এম, এটা হলো পানিক্কর হবে, একটু আমার এডিটিং মিস্টেক, কে এম পানিক্কর। পানিক্কর না, তোমার হচ্ছে যদুনাথ সরকার। এসএসসি সিএইচএসএল এর কোশ্চেন, 27/10/23 আর কি এটা। ভারতবর্ষ হলো যে হিমালয়ের দান, এটা কে বলেছেন? উত্তর হবে তোমার কে এম পানিক্কর। চলো, রাজতরঙ্গনী থেকে ভারতের কোন রাজ্যের ইতিহাস জানা যায়? রাজস্থান, জম্মু কাশ্মীর, উত্তরপ্রদেশ, কর্ণাটক। দেখো, এই যে কোশ্চেনগুলো আমরা করবি, এটা হলো তোমার আহ, বেশিরভাগই কোনো না কোনো পরীক্ষার সালে এসেছে তার সলভ। এবং এর সাথে কিন্তু আমার এখানে পুলিশেরও কোশ্চেন আসে। এবং যেহেতু পুলিশে তোমার এই লিথিকেস বা এইসব থেকে একটু কম কোশ্চেন আসে, তার জন্য পুলিশের কোশ্চেনগুলো কম দেখতে পাচ্ছ। নেক্সট দিন থেকে তুমি পুলিশের কোশ্চেনগুলোই বেশি দেখতে পাবে। কিন্তু দেখো, কোশ্চেনের তো এরকম ভাগ নেই যে এইটা পুলিশে দেবে এটা দেবে না, বাট কোশ্চেন সবই একই থাকে জিকের কোশ্চেন, তার জন্য আমি মোটামুটি সব ভাজিয়ে গুজিয়ে নিয়ে এসেছি তোমাদের জন্য। উত্তর হবে তোমার জম্মু কাশ্মীরে। এবং কলহান লিখেছেন তোমার হচ্ছে এই রাজতরঙ্গিনী লিখেছেন তোমার কলহান, বুঝলে? কলহান লিখেছেন রাজতরঙ্গিনী। তো চলো পরের কোশ্চেনটা দেখি। রাজতরঙ্গিনী রচয়িতাকে, দেখেছো বলতে বলতেই একই কোশ্চেন। রাজতরঙ্গিনী রচয়িতাকে মেগাস্তেনিস, কলহান, আলবেরুনি, হেরাটোডাস। তো আমরা আগেই তো জেনে গেছি যে রাজতরঙ্গিনী কে লিখেছিলেন। তাহলে আর বেশি টাইম নষ্ট না করে আমরা দেখে নেব যে রাজতরঙ্গিনী লিখেছিলেন তোমার কলহান। মাইক্রোলিথ, মাইক্রোলিথ কি যা আদিম মানুষ ব্যবহার করতো? দেখো, মাইক্রোলিথ জানার আগে আমাদের আগে 3টে যুগ সম্পর্কে জানতে হবে। পাথরের যুগ, তা পাথরের যুগকে মূলত তোমার 3 ভাগে ভাগ করা হয়। কি কি? তোমার প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ, আর হলো নব্যপ্রস্তর যুগ। এগুলোকে যদি আমরা বাংলায় বলি, ইংলিশে বলি, বাংলায় বললাম আর কি। প্রাচীন প্রস্তর যুগকে বলা হয় প্যালিওলিথিকেস, মধ্যপ্রস্তর যুগকে বলা হয় মেসোলিথিকেস এবং নব্যপ্রস্তর যুগকে বলা হয় তোমার নিওলিথিকেস। বুঝতে পেরেছো?
তা চলো আমরা একটু এটা দেখে নিই, কারণ এই কোশ্চেনটা করতে গেলে আমরা যদি পাথরের যুগ সম্পর্কে না জানি আমরা উত্তর করতে পারবো না। তো চলো, প্রস্তর যুগ, প্রস্তর যুগ তোমার হচ্ছে তিন ভাগে বিভক্ত, তিন ভাগে বিভক্ত, বিভক্ত। একটা হলো কি তোমার প্রাচীন প্রস্তর যুগ, প্রাচীন প্রস্তর যুগ। দেখো প্রাচীন প্রস্তর যুগ, এটাকে বাংলা ইংলিশে বলে তোমার মেসোলিথিক এজ। এবং এর সময়কাল, দেখো এর সময়কাল অনেক বইতে অনেক রকম আছে, বাট আমরা যেটা দিচ্ছি সেটা হলো তোমার 5 লাখ বিসি থেকে, বা কোনো বইতে দেখো 20 লাখ বিসিও দেওয়া আছে, কোনো বইতে 50,000ও দেওয়া আছে, এটা কোনো ইয়ে না তোমার, মানে ততটা ইম্পর্টেন্ট কিছু না। 5 লাখ বিসি থেকে তোমার হচ্ছে 10,000 বিসি, 10,000 বিসি। আর মধ্যপ্রস্তর বা মেসোলিথিক এজ, এর টাইম পিরিয়ড যদি দেখি বা সময়কাল আমি দেখি, তাহলে কি হবে তোমার 10,000 বিসি থেকে, ও সরি 10,000 বিসি হবে, একটা শূন্য কম পড়ে গেছে, হ্যাঁ 10,000 বিসি থেকে তোমার হচ্ছে 7,000 বা 6,000 বিসি, বুঝলে। এবং নতুন প্রস্তর যুগ বা নব্য প্রস্তর যুগ, এর সময়কাল তোমার হচ্ছে 6,000 বিসি থেকে 1,000 বিসি। দেখো এই যে নব্যপ্রস্তর যুগ, এটা কিন্তু ভারতে একসাথে কোথাও শুরু হয়নি। এমনও দেখা গেছে যে তোমার উত্তর ভারতে আর্য সভ্যতা চালু হয়ে গেছে, অর্থাৎ বৈদিক সভ্যতা চলছে, তার আগে হরপ্পা ছিল। কিন্তু তখনও দক্ষিণ ভারতের কোথাও কোথাও পাথরের যুগ চলছে, অর্থাৎ এই নব্যপ্রস্তর যুগটা ভারতে কোথাও একসাথে শুরু হয়নি, ভারতে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় শুরু হয়েছে, তার জন্য 1,000 বিসিটা দেওয়া হচ্ছে, বুঝতে পেরেছো। এবং তোমাদের হয়তো বিসির কনসেপ্টে অনেকের হয়তো থাকে না যে বিসিটা কি, স্যার আপনি তো ভুল লিখলেন, যে আমরা তো জানি যে 24-এর পরে যেরকম 25 আসবে, 25-এর পরে 26 আসবে, অর্থাৎ সামনের দিকে যায়, আপনি এই 600 বিসি থেকে 1,000 বিসি কেন লিখলেন, এ তো সামনের দিকে যাবে। দেখো এখন যদি বলা হয় যীশুখ্রিস্টের জন্মদিন কবে, মানে জন্ম এখন কত, এই 25শে ডিসেম্বর গেল কিছুদিন আগে, তো যদি বলা হয় যীশুখ্রিস্টের এখন বয়স কত, তুমি কি বলবে 2024 বছর একদিন, কারণ তোমরা ভিডিওটা দেখছো 1 জানুয়ারি 2024, অর্থাৎ যীশুখ্রিস্টের জন্মের পর থেকে একটা সাল গণনা করা হয়। এবং যীশুখ্রিস্টের পরের জন্মের আগে আর একটা হিসাব ছিল, যীশুখ্রিস্টের জন্মের আগে যে হিসাব সেটাকে বলা হতো তোমার বাংলায় খ্রিস্ট পূর্বাব্দ, খ্রিস্ট পূর্বাব্দ, বুঝতে পেরেছো। আর যীশুখ্রিস্টের জন্মের পরে যে সময়টা সেটাকে বলা হয় তোমার খ্রিস্টাব্দ, খ্রিস্টাব্দ, বুঝতে পেরেছো। তা খ্রিস্টপূর্বাব্দে কি হয়, এখন যেরকম আমরা হিসাব করি কি 2023-এর পর আসবে 2024, তারপরে 25, তারপরে 26, এইভাবে যাবে না। কিন্তু সাপোজ ধরো তুমি আমি টাইম মেশিনে করে আমরা চলে গেলাম সে খ্রিস্টপূর্বাব্দে, তাহলে কি হতো 2023-এর পর আসতো তোমার 2022, তারপরে আসতো 2021, তারপরে আসতো 2020, মানে অর্থাৎ বিসিতে কি হয় পেছনের দিকে আসে, এবং এডিতে কি হয় অর্থাৎ খ্রিস্টাব্দে কি হয় তোমার হচ্ছে সামনের দিকে যায়। তাহলে কি এই যে 5 লাখ বিসি থেকে 10,000 বিসি, এটা হলো খ্রিস্টাব্দ, বিসি মানে তোমার খ্রিস্টপূর্বাব্দ, বুঝতে পেরেছো, খ্রিস্ট পূর্বাব্দ, বুঝতে পেরেছো, হ্যাঁ খ্রিস্টপূর্বাব্দ, অর্থাৎ এই টাইমটা পেছনের দিকে যায়, তাই আমরা এইভাবে লিখছি। তাহলে বুঝলে যে প্রাচীন প্রস্তর যুগ প্রথম যে পাথরের যে ইয়েটা, এবং তারপরে মধ্যপ্রস্তর যুগ সেকেন্ড যে ফেজটা, তারপরে আসছে কি তোমার নব্যপ্রস্তর যুগ। তা এই প্রাচীন প্রস্তর যুগে মানুষজন তোমার যে পাথরের তৈরি হাতিয়ার বা যে অস্ত্রগুলো ইউজ করতো সেগুলো অনেকটা বড় ছিল। এটা স্বাভাবিক, তুমি কালের পরিবর্তনে সব কিছু চেঞ্জ হয়। তুমি যদি আগে দেখো, মানে আজ থেকে 20 বছর বা 30 বছর আগে যদি বন্দুকগুলো দেখতে, সব বড় বড় কাঠের রাইফেল নিয়ে দাঁড়িয়ে থাকতো, এখন কিন্তু তা যায় না, এখন কিন্তু AK-47 আরও আধুনিক যেসব অস্ত্র উঠেছে সেইগুলো আমাদের যেসব মানে সেনাবাহিনী বা বলো যা পুলিশ বাহিনী আছে, বা তোমরা আর প্রতিনিয়ত পুলিশ হবেই, কিন্তু তেমনই প্রাচীন প্রস্তর যুগে যে পাথরের অস্ত্রগুলো ইউজ করা হতো বা ব্যবহার করা হতো সেগুলো ছিল অনেকটা বড় ভোঁতা। কিন্তু মধ্যপ্রস্তর যুগ অর্থাৎ পাথরের যুগে যে সেকেন্ড ফেজটা, সেইটাই কি হয় তোমার এই পাথরের অস্ত্রগুলো এটা অনেকটা ছোট হয়ে যায় এবং সেগুলো অনেকটা উন্নত হয়, এবং সেইটাকে বলা হয় মাইক্রোলিথ। মাইক্রো মানে ছোট, লিথ মানে পাথর। এবং এই যে প্রাচীন প্রস্তর যুগ বললাম না, প্রাচীন প্রস্তর যুগকে ইংলিশে বলা হয় প্যালিওলিথিকেস। প্যালিও মানে প্রাচীন, আর লিথিক মানে তোমার পাথর, অর্থাৎ প্রাচীন প্রস্তর যুগ। মধ্যপ্রস্তর যুগ মেসোলিথিকেস, মেসো মানে মধ্য, লিথিক মানে পাথর বললাম। আর নব্যপ্রস্তর যুগ মানে তোমার নিওলিথিকেস, নিও মানে নতুন বা নব্য, প্রস্তর মানে পাথর, অর্থাৎ নতুন পাথরের যুগ বা নব্যপ্রস্তর যুগ।
এইবার কথা হলো মাইক্রোলিথ কি, যা আদিম মানুষ ব্যবহার করতো। মাইক্রোলিথ হলো এক প্রকার পাথরের অস্ত্র। তাহলে বোঝা গেল। চলো, আচ্ছা মানুষের আহ, আচ্ছা মানুষের কার্যকলাপ ও সভ্যতার প্রাক ঐতিহাসিক সমাজের নিরিখে কোন বিকল্পটি কালক্রম অনুযায়ী সঠিক? এটা রেলে এনটিপিসির কোশ্চেন। নিওলিথিক পিরিয়ড, মেসোলিথিক পিরিয়ড, প্যালিওলিথিক পিরিয়ড। পিরিয়ড মানে তো সময়কাল, বুঝলে? একটা সময়, এখন যেরকম তোমার 21 শতক চলছে, অর্থাৎ 2000 সাল চলছে, 2000 সালের থেকে 2099 সাল অব্দি একটা সময়কাল, সেরকম। তা প্যালিওলিথিক পিরিয়ড, প্যালিওলিথিক পিরিয়ড, মেসোলিথিক পিরিয়ড, নিওলিথিক পিরিয়ড। তারপরে আসছে তোমার মেসোলিথিক পিরিয়ড, নিওলিথিক পিরিয়ড, প্যালিওলিথিক পিরিয়ড। মেটালি এস পিরিয়ড অর্থাৎ তাম্রপ্রস্তর যুগ, যেটা মানে নিওলিথিক এজের পরে আসে। তারপর মেসোলিথিক পিরিয়ড, প্যালিওলিথিক পিরিয়ড। মানে এটা কোন, মানে এই যে তোমার টাইমের যে মানে তোমার কি বলবো মানে সিরিজটা বলেছে, সেটা কোনটা সঠিক? উত্তর হবে তোমার প্যালিওলিথিক পিরিয়ড। দেখো এই এই বিটা হবে, অর্থাৎ প্যালিওলিথিক প্রেস মানে তোমার প্রাচীন প্রস্তর যুগ। তা প্রাচীনের পরেই আসছে তোমার মধ্য, অর্থাৎ মেসোলিথিক এস। মধ্য প্রস্তর যুগকে তোমার হচ্ছে ইংলিশে বলা হয় মেসোলিথিক এস। এবং তারপরেই আসছে তোমার নিওলিথিক এস, অর্থাৎ নব্য প্রস্তর যুগ। তাহলে এই পিরিয়ডটাই শুরু, মানে ঠিক হবে, যেটা আমি একটু আগে তোমাদেরকে দেখালাম। তো চলো, এবার হলো আমরা 7 নম্বর কোশ্চেনটা দেখি। রাজস্থানে অবস্থিত মধ্যপ্রস্তর যুগের সবচেয়ে বড় কেন্দ্র কোনটি? বাগড়, আদমগড়, প্রতাপগড়, চপানি মান্ডো। উত্তর দাও। তার আগে বলি, যারা একটু পরে ক্লাস জয়েন করেছো তাদের জন্য বলি, আহ, এটা হলো তোমাদের পুলিশের একটা প্র্যাকটিস ব্যাচ, এবং এখানে জিকের সাথে সাথে ম্যাথ, রিজনিং, সায়েন্স, তারপরে তোমার হচ্ছে ইংলিশ, সবই হবে। এবং নির্দিষ্ট টাইম অনুযায়ী হবে। আমি ক্লাসের পর আবার তোমাদেরকে একবার রুটিনটা দেখিয়ে দেবো, তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে, কেমন? এবং ম্যাথ রিজনিং করাবেন পলাশ স্যার, সায়েন্স করাবেন ফিরোজ স্যার, ইংলিশ করাবেন সুমন স্যার, এবং জিকে করাবো আমি, শোভন স্যার। এবং তোমরা যারা রেগুলার ক্লাস করতে চাও, ক্লাসের আগে ক্লাসের লিঙ্ক, ক্লাসের পর এবং ক্লাসের পিডিএফ প্রতিদিন পেতে চাও, তাহলে কি করবে? এই যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছ, আমি আরেকবার লিখে দিচ্ছি, 8910565865। এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ মানে মোবাইলে গিয়ে সেভ করবে, করে এই নাম্বারে হাই লিখবে হোয়াটসঅ্যাপে গিয়ে। হাই লেখার সাথে সাথে দেখবে অটোমেটিকলি একটা বক্স আকারে তোমার কাছে একটা গ্রুপ লিঙ্ক চলে যাবে। তুমি সে তোমার পছন্দ মতো গ্রুপে তুমি জয়েন হয়ে যাবে। তাহলে চলো উত্তরটা দেখো। উত্তরটা হলো তোমার বাগর। চলো, ভারতীয় সভ্যতার ইতিহাসে কোন সময়কে নতুন প্রস্তর যুগ বলা হয়? ঠিক আছে, তাহলে আমাদের ইংলিশ নামটাও কিন্তু জানতে হবে। তাহলে এপি প্যালিওলিথিক এস, মেসোলিথিক এস, প্যালিওলিথিক এস এবং নিওলিথিক এস, বা নিওলিথিক এস, বা বা নিওলিথিক যুগও বলতে পারো এটা। নিওলিথিক যুগ, নিওলিথিক যুগ বা নিওলিথিক পিরিয়ড, যাই বলো না কেন, উত্তর হবে নিওলিথিক। যা বললাম, নিও মানে কি তোমার, নিও মানে নতুন বা নব্য, আর লিথিক মানে পাথর, অর্থাৎ নব্য প্রস্তর যুগ বা নতুন পাথরের যুগ। এটা হলো এসএসসি এমটিএস 26/7/2022 কোশ্চেন, বুঝলে? চলো, মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু কি? আয়রন, আয়রন মানে তোমার লোহা, তামা, অ্যালুমিনিয়াম, গোল্ড। মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু কি? উত্তর দাও, তারপরে আমি একটা তোমাদেরকে এই সম্পর্কিত একটা ইতিহাস বলবো। উত্তর হবে তোমার তামা। মানুষ কিন্তু প্রথম তোমার তামার ব্যবহার শেখে। এবার কথা হলো, একটা কোশ্চেন খুব আসে এবং আমরা সবাই ভুল করি, সেটা কি? হরপ্পা, যেহেতু আজকে আমরা হরপ্পা পড়বো, তাই আমি আগে থেকেই বলে রাখলাম যে হরপ্পা কোশ্চেনটা এরকম যে হরপ্পা সভ্যতা কোন যুগের সভ্যতা? কোন যুগের সভ্যতা? কোশ্চেনটা এরকম দিয়ে ধরো এতে দিল তোমার হচ্ছে লোহাই দিল, লোহা। তারপরে ধরো দুইয়ে দিল তোমার হচ্ছে সোনা বা গোল্ড। তারপরে তিনে দিল তোমার হচ্ছে তামা। আর চারে দিল তোমার ব্রোঞ্জ। ব্রোঞ্জ, এটা উত্তর। অনেকে হয়তো তোমরা তামা করে আসো, কিন্তু ভুল। দেখো, তামা আবিষ্কার করার কিছুদিনের মানে কিছু পরেই আর কি, ওই কয়েকশো বছর পরেই মানুষ তামার সাথে টিন মিশিয়ে আরও শক্ত একটা ধাতু ব্রোঞ্জ আবিষ্কার করে ফেলে, বুঝলে? এবং তামাস তৈরি হওয়ার মানে তামা আবিষ্কৃত হওয়ার মানে কি মানে পরপরই কিন্তু ব্রোঞ্জ আবিষ্কৃত হয়। তা হরপ্পা তোমার মূলত ব্রোঞ্জ যুগের সভ্যতা। দেখো, যদিও হরপ্পা কিন্তু তোমার হচ্ছে হরপ্পার যে লিপি, 390 খান লিপি পাওয়া গেছে হরপ্পা থেকে, সেই হরপ্পার লিপি মানে এখনও আমরা পড়া যায়নি। হরপ্পা বা এই লিথিকেস, এগুলো সব তোমার প্রি হিস্ট্রি এবং প্রোটো হিস্ট্রি, প্রায় ঐতিহাসিক এবং প্রাগ ঐতিহাসিক যুগের ইতিহাস।
এর ইতিহাসগুলোর লিখিত ডকুমেন্ট থাকলেও আমরা পড়ে উদ্ধার করতে পারি না। তার ফলে কি এই ইতিহাসগুলো অনেকটা তোমার কি অনুমান করে বা অ্যাজামশন করে লেখা হয়। তা হরপ্পায় তোমার একটা নিত্যরত নারী মূর্তির মানে পাওয়া গেছে, যেটা তোমার ব্রোঞ্জের নির্মিত। তা মনে করা যায় হরপ্পা তোমার ব্রোঞ্জ যুগের সভ্যতা, বুঝলে। তা যদি ধরো এরকম থাকে, যদি ব্রোঞ্জ থাকে, তাহলে অবশ্যই তোমরা ব্রোঞ্জ করবে। তো কোনো কারণে এই ব্রোঞ্জটা দিল না, এখানে ধরো অ্যালুমিনিয়াম দিয়ে দিল, অ্যালুমিনিয়াম দিয়ে দিল, মিনিয়াম দিয়ে দিল, বুঝলে, অ্যালুমিনিয়াম দিয়ে দিল। তাহলে কিন্তু তামা হবে। যদি ব্রোঞ্জ থাকে তাহলে তুমি ব্রোঞ্জ করবে, তামা করবে না। যদি ব্রোঞ্জ না থাকে তাহলে তুমি তামা করবে, বুঝলে। চলো পরেরটা দেখি। ভারতীয় উপমহাদেশে প্রাচীন স্থায়ী কৃষিকাজের প্রমাণ কোথায় মেলে? অর্থাৎ ভারতীয় উপমহাদেশে প্রাচীন স্থায়ী কৃষিকাজ যে হয়েছিল সেটা কোথায়, মানে কোন সভ্যতা থেকে জানা যায়? মেহেরগড়, আম্রি, কালীবঙ্গান, ধোলাভিরা। আবারও বলি, মেহেরগড়, আম্রি, কালীবঙ্গান, ধোলাভিরা। দেখো তোমাদের একটা বলি যে হরপ্পা, হরপ্পা হলো 1921 খ্রিস্টাব্দে দয়ারাম সাহানি পাঞ্জাবের মন্টগোমেরি জেলার রাভি বা ইরাবতী নদীর তীরে হরপ্পার আবিষ্কার করেন, আমরা সবাই জানি। কিন্তু হরপ্পার আগেও একটা সভ্যতা ভারতে গড়ে উঠেছিল, সেটা হলো মেহেরগড় সভ্যতা, বুঝলে। সেটা হলো তোমার মেহেরগড় সভ্যতা। এবং এই মেহেরগড় সভ্যতা ছিল নব্য প্রস্তর যুগের সভ্যতা। নব্য প্রস্তর যুগের সভ্যতা বা নতুন প্রস্তর যুগের সভ্যতা এই মেহেরগড়। তাই মেহেরগড় কিন্তু আবিষ্কার হয় পরে, বুঝতে পেরেছো। মেহেরগড় আবিষ্কার হয় তোমার 1974 সালের তোমার হচ্ছে রিচার্ড মিডো, উনি আবিষ্কার করেন মেহেরগড়কে। তা হরপ্পা কিন্তু মেহেরগড়ের আগে আবিষ্কৃত হয়েছিল, কিন্তু হরপ্পা কিন্তু মেহেরগড়ের থেকে মানে হরপ্পার থেকেও মেহেরগড় আরও বেশি পুরনো সভ্যতা, বুঝতে পেরেছো। হরপ্পা তোমার মেহেরগড়ের পরে তৈরি হয়েছিল, কিন্তু হরপ্পা আমাদের এই সময় আগে আবিষ্কৃত হয়েছে। তা এই মেহেরগড় যখন আবিষ্কৃত হয় তখন এখানে ধান চাষের নিদর্শন পাওয়া যায়। অর্থাৎ মেহেরগড়ে তোমার হচ্ছে কি বলবো, অনেক পুরনো, মানে 1800 বিসি এইটাই সময়কালকার ধানের আর কি তোমার হচ্ছে ইয়ে পাওয়া যায় আর কি, বুঝলে, নিদর্শন পাওয়া যায়। তা এই মেহেরগড়, উত্তরটা হবে মেহেরগড়। তা মেহেরগড় সম্পর্কে যদি বলে তোমরা লিখবে কি, মেহেরগড় 1974 সালে আবিষ্কার হয়। জা ফারোসোয়া জারিস এবং রিচার্ড মিডো এটা আবিষ্কার করেন, এবং এটা নব্যপ্রস্তর যুগের সভ্যতা। আর এই মেহেরগড়ে তোমার প্রাচীন স্থায়ী কৃষিকাজের প্রমাণ পাওয়া যায়। এবং এই কোশ্চেনটা প্রচুর জায়গায় দিয়েছে, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। আমি আর একটা জায়গায় তোমাকে দেখাচ্ছি, মানে এই কোশ্চেনটা প্রায় আমি যখন কোশ্চেন তোমাদের জন্য তুলি, আমরা তো কোনো কোশ্চেন বই থেকে তুলি বা বিভিন্ন সালের কোশ্চেন ঘেটে ইয়ে করি, এটা প্রায় সব পরীক্ষায় এই কোশ্চেনটা এসছে, এবং এইটাকে ভিভিআই মারো। আর এই যে আমরি, কালীবঙ্গান, ঢোলাভিরা, এগুলো হরপ্পার এক একটা সাইট, এগুলো সব হরপ্পার সাইট, বুঝলে। এগুলো হলো তোমার হরপ্পার সাইট, হরপ্পার এক একটা কেন্দ্র বা সাইট, হরপ্পার এক একটা কেন্দ্র, বুঝলে এইগুলো। চলো, নিম্নলিখিত কোন স্থানটি নিম্নলিখিত কোন স্থানটিতে ভারতীয় উপমহাদেশে প্রাচীন কৃষিকার্যের সাক্ষ্য মেলে? দেখেছো, একই কোশ্চেন কিন্তু ঘুরিয়ে দিয়েছে। এটা হবে তোমার মেহেরগড়। চলো, মাইক্রোলিথ কি কি যা আদি মানুষ ব্যবহার করতো? দেখো এরকম কোশ্চেন আমরা কিন্তু এর আগে একটা ইয়ে পেয়েছিলাম, কয়েন, পাথরের অস্ত্র, পোশাক, মাটির পাত্র। উত্তর হবে তোমার পাথরের অস্ত্র। চলো, নিম্নের কোনটি জম্মু ও কাশ্মীরের প্রত্নতাত্ত্বিক গুরুত্ব বিশিষ্ট জায়গা? মানে অর্থাৎ জম্মু কাশ্মীরের তোমার হচ্ছে প্রত্নতাত্ত্বিক ইয়ে আছে, মানে জম্মু কাশ্মীরের একটা জায়গা যেখানে প্রাচীন ভারতের বা প্রাচীন কোনো সভ্যতা পাওয়া গেছে। কি সেটা? ওটা হলো মাক্সি, বুরজাহাম, ব্রহ্মগিরি, ওয়াটকাল। এটাও কিন্তু এমডিএস এর কোশ্চেন। উত্তর হবে তোমার হচ্ছে 13 হলো তোমার বুরজাহাম, বুঝতে পেরেছো। চলো, হরপ্পা শহরের কোন দুর্গ বা সিটাডেল হিসাবে পরিচিত ছিল? উত্তর, পূর্ব, দক্ষিণ, পশ্চিম, দক্ষিণ। মানে হরপ্পা, দেখো হরপ্পা এমনই একটা সভ্যতা, হরপ্পা হলো তোমার সেই সময় তোমার মধ্য এশিয়ার প্রথম কোনো নগর সভ্যতা, বুঝলে। হরপ্পা, হরপ্পা মধ্য এশিয়ার, মধ্য এশিয়ার এশিয়ার প্রথম নগর সভ্যতা, প্রথম নগর সভ্যতা। তা এই হরপ্পা, দেখো প্রথমে তোমাদের একটা আর জিনিস বলি যে হরপ্পা সভ্যতাকে কিন্তু তোমার সিন্ধু সভ্যতাও বলা হয়। সিন্ধু সভ্যতা
আর একটা বলা হয় তোমার হরপ্পা সভ্যতা, তাই তো? হরপ্পা সভ্যতা, এটা পাঞ্জাবের মন্টগোমেরি জেলায় আহ, দয়ারাম সাহানি ইরাবতী বা রাভি নদীর তীরে এই হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন। এখন কথা হলো যে স্যার হরপ্পা সভ্যতা বলে আবার সিন্ধু সভ্যতাও কেন বলে? দেখো, প্রথমে মনে করা হতো যে এই এই সভ্যতাটা যে সিন্ধুর যে 5টা ট্রিবিউটারি আছে, ঝেলাম, সেনাম, রবি, বিয়াস, সতলেস, এই 5টা ট্রিবিউটারি বা 5টা উপনদীর পাশে বা এই 5টা উপনদীকে কেন্দ্র করে এই সভ্যতাটা গড়ে উঠেছে, অর্থাৎ সিন্ধু নদীকে কেন্দ্র করে এই সভ্যতা গড়ে উঠেছে, তার জন্য বলা হতো একে সিন্ধু সভ্যতা। কিন্তু পরবর্তীতে তোমার হচ্ছে বিভিন্ন খনন কার্য এবং বিভিন্ন তোমার হচ্ছে আর্কিওলজিক্যাল এক্সকেভেশন যেগুলো হয়, সে দেখা গেলো যে এই হরপ্পার তোমার হচ্ছে বিস্তৃতি অনেক বড়, হরপ্পা অনেক দূর অব্দি তোমার বিস্তৃতি লাভ করেছে, বুঝতে পেরেছো? সেই জন্য এই কি করা হয়, সিন্ধু সভ্যতা না রেখে প্রথম আবিষ্কৃত কেন্দ্র যেটা হরপ্পার, প্রথম আবিষ্কৃত কেন্দ্র হিসাবে নাম রাখা হয় হরপ্পা সভ্যতা। তাহলে চলো হরপ্পা সম্পর্কে যখন বললাম, তাহলে হরপ্পা দক্ষিণ পশ্চিম এবং উত্তর মানে সম্পর্কে একটু জেনে নিই। হরপ্পার উত্তরতম স্থান ছিল তোমার জম্মু কাশ্মীরের মান্ডা, জম্মু কাশ্মীরের, জম্মু ও কাশ্মীরের তোমার কি মান্ডা, বুঝলে, কাশ্মীরের মান্ডা। পূর্বে ছিল কি তোমার হচ্ছে তোমার হচ্ছে আলমগীরপুর, 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 যেটা ছিল তোমার ইউপিতে, বুঝলে, ইউপিতে। আর দক্ষিণে ছিল দায়ামাবাদ, যেটা মহারাষ্ট্রে অবস্থিত। দায়া তোমার হচ্ছে দায়ামাবাদ, যেটা কোথায় তোমার মহারাষ্ট্রে অবস্থিত, মহারাষ্ট্রে অবস্থিত, বুঝলে। আর পশ্চিমতম ছিল তোমার কি সুতকা জেন্দোর, সুতকা জেন্দোর, যেটা অবস্থিত ছিল তোমার কোথায়, বালুচিস্তান, বালুচিস্তান, বুঝতে পেরেছো? এই 4টে সাইড, তাহলে কি এটা তো আর তোমার শুধু সিন্ধুর যে 5টা ট্রিবিউটারি তার তো অঞ্চলে না এটা, তাহলে এটা দেখো কত দূর। তার জন্য প্রথম আবিষ্কৃত স্থান হিসেবে এই সভ্যতার নাম রাখা হয় হরপ্পা সভ্যতা। হরপ্পাও কিন্তু হরপ্পার একটা কেন্দ্র, বুঝতে পেরেছো? কিন্তু এই হরপ্পা এই কেন্দ্রটাই প্রথম আবিষ্কৃত হয়েছিল। তারপরে আর ডি ব্যানার্জি অর্থাৎ রাখালদাস ব্যানার্জি 1922-এ তোমার মহেঞ্জোদারো আবিষ্কার করেন, কিন্তু প্রথম আবিষ্কৃত হয় তোমার হরপ্পা। তাই যে হরপ্পা শহরের বা হরপ্পা সভ্যতার মেন তোমার যে মানে টাউন প্ল্যানটা হতো কীরকম, টাউনটা অনেকটা এরকম থাকতো, এবং এদের সমাজের মনে করা হয় যে সমাজের যারা এলিট শ্রেণীর লোক বা ধরো সমাজের জ্ঞানী মানে টাকা পয়সাওয়ালা লোক, তারা থাকতো সিটাডেলে বা উচ্চ শহরে। আর যারা ধরো একটু নিম্ন মানুষ বা শ্রমিক শ্রেণী, তারা থাকতো তোমার লোয়ার টাউনে অর্থাৎ নিম্ন শহরে। তা এই লোয়ার টাউন আর আপার টাউন ভাগ ছিল, এবং দুটো টাউনের মাঝখানে তোমার পাঁচিল থাকতো, বুঝতে পেরেছো? তা এই লোয়ার টাউনকে বলা হচ্ছে নিম্ন শহর, এবং এই লোয়ার টাউনের রেসপেক্টে দক্ষিণ দিকে থাকতো এই সিটাডেলটা, বুঝতে পেরেছো? সিটাডেল ছিল উচ্চ শহর বা আপার টাউন, বুঝতে পেরেছো? তা এই লোয়ার টাউনের রেসপেক্টে বা নিম্ন শহরের রেসপেক্টের দক্ষিণ দিকে থাকতো তোমার এই সিটাডেল। সিটাডেল ছিল মূলত একটা তোমার টিবি বা একটা মাটির ঢিবি উঁচু করা হতো, তার উপরে বিভিন্ন এই যে দুর্গগুলো গড়ে উঠতো, বুঝতে পেরেছো? তাহলে কি হবে, হরপ্পার কোন অংশটি দুর্গ বা সিটাডেল হিসেবে পরিচিত ছিল? হরপ্পার যে তোমার দক্ষিণ যে অংশটা, এটা এসএসসি জিডি কোশ্চেন 2023-এর কোশ্চেন, দক্ষিণ দিকটা ছিল কি তোমার সিটাডেল হিসেবে পরিচিত ছিল, অর্থাৎ ওখানে ওই সেই বড় লোক শ্রেণীর লোকজন বাস করতো, বুঝলে। তা চলো আমরা পরেরটা দেখি। এই যে সিটাডেল দেখে নিলাম। সিন্ধু সভ্যতা কোথায় বিশালাকার স্নানাগার পাওয়া গেছে? সিন্ধু সভ্যতার কোথায় বিশালাকার স্নানাগার পাওয়া গেছে? কালীবঙ্গান, ধোলাভিরা, লোথাল, মহেঞ্জোদারো। উত্তর হবে তোমার মহেঞ্জোদারোতে পাওয়া গেছে। তাহলে চলো স্নানাগারটা একটু দেখে নিই আমরা। দেখো এই স্নানাগারটা, এই মাঝখানে একটা সুইমিং পুল ছিল এবং চারিপাশ দিয়ে তোমার এরকম পাঁচিল দেয়া থাকতো, বুঝলে, এই চারিপাশ থেকে এরকম পাঁচিল দেয়া থাকতো। তাই এই যে স্নানাগারটার দৈর্ঘ্য ছিল তোমার 180 তোমার হচ্ছে মিটার, দৈর্ঘ্য ছিল 180 মিটার, আর প্রস্থ ছিল তোমার 108 মিটার, বুঝতে পেরেছো? দাঁড়াও, স্ক্রিন ছিল, ও সরি মিটার না, ফুট, মিটার তো অনেক বেশি হয়ে যাবে, ফুট, সরি। মানে এই যে স্নানাগারটা, এর দৈর্ঘ্য ছিল 180 ফুট, প্রস্থ ছিল 108 ফুট, এবং এর উচ্চতা ছিল তোমার, মানে এই যে যে পাঁচিলটা ছিল, এই পাঁচিলটার উচ্চতা ছিল তোমার 8 ফুট,
বুঝতে পেরেছো? 8 ফুট। এবং এইটা চারিদিকটা এরকম ইয়ে ছিল, এবং এর মাঝখানে ছিল একটা তোমার সুইমিং পুল টাইপের, এই যে এই যেটা এইটা। এবং মনে করা হয় যে এই যে স্নানাগারটা এটা তোমার ধর্মীয় রিচুয়াল বা কোনো ধর্মীয় কাজে ইউজ করা হতো। এবং এই সুইমিং পুলটার দুধার্তে এরকম সিঁড়ি ছিল, সিঁড়ি নেমে আসার। এবং এই যে সুইমিং পুলটার তোমার হচ্ছে, যদি আরো একটু ডিটেলসে জানতে চাও, যে এর যে মেঝেটা এটা তোমার হচ্ছে জিপসাম এবং বিটুমিনাস দিয়ে ইয়ে করা হতো, যাতে তোমার জল লিকেজ না হয়। বুঝতে পেরেছো? এবং ঋতুভেদে এই যে সুইমিং পুলটা, ঋতুভেদে কী ব্যবস্থা ছিল তোমার, গরম জল এবং ঠান্ডা জলের ব্যবস্থা ছিল। এবং নোংরা জল, এখনকে আধুনিক যে সুইমিং পুল দেখো, নোংরা জল বের করে আবার নতুন জল ঢোকানোর যে ব্যবস্থা থাকে, এই সুইমিং পুলে কিন্তু সেটাও ছিল। অর্থাৎ নোংরা জল বেরিয়ে যাবে, আবার তুমি নতুন জল রিফিল করবে, তারও কিন্তু ব্যবস্থা ছিল। তা এই যে মাঝখানে যে পুকুরটা বা সুইমিং পুলটা ছিল, তার দৈর্ঘ্য ছিল তোমার হচ্ছে 39 ফুট। আর প্রস্থ ছিল তোমার 23 ফুট। এবং এই যে যে পুকুর, মানে এই যে পুকুরটার যে গভীরতা ছিল ছিল তোমার 8 ফুট। বুঝলে? এই গভীরতা ছিল 8 ফুট। এবং এই যে স্নানাগারের পাশে 9,000 বর্গফুটের একটা গুদাম পাওয়া গেছে। তা অধ্যাপক ব্যাসাম এটাকে বলছে তোমার কেন্দ্রীয় ব্যাংকের সাথে ওনার এটাকে তোমার তুলনা করেছেন। বা একটা শস্যাগার পাওয়া গেছে, অনেক ঐতিহাসিক বলে একটা শস্যাগারও পাওয়া গেছে। তো চলো আমরা পরের কোশ্চেন দেখি। হরপ্পা সভ্যতার কোন প্রত্নক্ষেত্রটি উপকূলবর্তী? হরপ্পা, কালীবঙ্গান, বানওয়ালি, লোথাল। এটা লোথাল হবে, লোকাল হয়ে গেছে। হরপ্পা সভ্যতার কোন প্রত্নক্ষেত্রটি উপকূলবর্তী? হরপ্পা, কালীবঙ্গান, বানওয়ালি, লোথাল। উত্তর হবে লোথাল। লোথাল গুজরাটে অবস্থিত এবং এটা ছিল তোমার উপকূলবর্তী। বুঝতে পেরেছো? এবং লোথাল ছিল পৃথিবীর প্রথম কৃত্রিম কোনো বন্দর। বুঝতে পেরেছো? পৃথিবীর কোনো বন্দর বা পৃথিবীর প্রথম কৃত্রিম কোনো বন্দর। বুঝতে পেরেছো? চলো। মহেঞ্জোদারো স্নানাগারটির আকৃতি কেমন ছিল? একটু আগে তো দেখালাম। তোমার হচ্ছে দৈর্ঘ্যপ্রস্থ, তাহলে দৈর্ঘ্যপ্রস্থ কী হয়? যার দৈর্ঘ্য আর মানে বিপরীত হয়, যারা দুটো বিপরীত বাহু সমান, সেটা কি আয়তক্ষেত্র? তাহলে কি এটা আয়তকার। বুঝতে পেরেছো? এটাও কিন্তু দেখো এমটিএস এর কোশ্চেন। ভারতের কোন রাজ্যে হরপ্পার প্রাচীন অঞ্চল লোথালের অস্তিত্ব পাওয়া গেছে? একটু আগে কিন্তু বললাম গুজরাট, রাজস্থান, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ। উত্তর হবে তোমার গুজরাটে। চলো। সিন্ধু সভ্যতায় কোন শহরের অস্তিত্ব পাওয়া যায়? দেখো, এই যে 4টে শহর দিয়েছে, হরপ্পা, সাঁচি, মুজিরিস, অযোধ্যা, এর মধ্যে সিন্ধু সভ্যতায় কোন 4টি শহরের মানে কোন শহরটির অস্তিত্ব পাওয়া যায়? তা আবারও বলে রাখি যে তোমরা যারা রেগুলার ক্লাস করতে চাও, ক্লাসের আগে ক্লাসের লিঙ্ক এবং ক্লাসের পর ক্লাসের পিডিএফ যারা পেতে চাও, তারা কি করবে? হোয়াটসঅ্যাপে চলে যাবে। হোয়াটসঅ্যাপে গিয়ে লিখবে এই নম্বরটা সেভ করবে, 89 এই তো লেখা আছে, এই দেখো এইটা 8910565865। এই নম্বরটা সেভ করবে, করে জাস্ট হাই লিখবে, অটোমেটিকলি এরকম বক্স আকারে তোমার কাছে গ্রুপ লিঙ্ক চলে যাবে এখানে। এবং এই গ্রুপে তুমি জয়েন হয়ে থাকলে ক্লাসের আগে ক্লাসের লিঙ্ক এবং ক্লাসের পর ক্লাসের পিডিএফ কিন্তু তুমি পেয়ে যাবে। এবং প্রতিদিন তুমি ক্লাস করতে পারবে। এবং যারা প্রথম থেকে আসো তারা তো রুটিনটা তো জানো, আর না হলে আমি ক্লাসের শেষে আবার রুটিনটা বলে দেবো। এবং আমার ক্লাস হবে সোমবার এবং তোমার হচ্ছে মঙ্গলবার রাত 9টায়। কেমন? আর ক্লাস যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো, ক্লাসটা শেয়ার করো, এবং যারা নতুন ক্লাস দেখছো তারা কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের কিন্তু এখানে একটা পুলিশের ব্যাচের আর কি এখানে আমরা সিরিজ চালানো শুরু করেছি, যেটা তোমাদের যারা পুলিশের ক্যান্ডিডেট মানে বিশেষ করে, এবং তবে যারা তোমার হচ্ছে ক্লার্কশিপ, মিসলেনিয়াস তাদের জন্যও কিন্তু প্রিলিমসের জন্য হেল্প হবে এই ব্যাচটা। এবং জিডির জন্য তো খুবই হেল্পফুল হবে, জিডি, দিল্লি পুলিশ এইসবের জন্য হেল্পফুল হবে। তা তোমরা কিন্তু ব্যাচে ক্লাসটা করতে পারো। তা সিন্ধু সভ্যতা কোন শহরের অস্তিত্ব পাওয়া যায়? বলো বলো। উত্তর হলো হরপ্পা। আর এই বাকিগুলো কিন্তু সিন্ধু সভ্যতায় এর এই কেন্দ্রগুলো সম্পর্কে জানা যায় না। হরপ্পার বেশিরভাগ শিল ড্যাশ দ্বারা নির্মিত? ইট, গ্রেনাইট, স্ট্যাটাইট, পিতল। দেখো এটা এমটিএস এ কত জায়গায় দিয়েছে কোশ্চেনটা। উত্তর হবে তোমার স্টিয়াটাইট। উত্তর হবে তোমার স্টিয়াটাইট। চলো। কালীবঙ্গান কোথায় অবস্থিত? গুজরাট, রাজস্থান, হিমাচল প্রদেশ, পাঞ্জাব। কালীবঙ্গান, এই কালীবঙ্গান শব্দের অর্থ হলো তোমার কালো বালা, কালো বালা। আর হরপ্পা শব্দের অর্থ ছিল, হরপ্পা শব্দের অর্থ আমি বলতে ভুলে গেছি, পশুপতির খাদ্য, পশুপতির খাদ্য। আর মহেঞ্জোদারো মানে তো তোমরা অনেকেই জানো, মহেঞ্জোদারো মানে তোমার হচ্ছে কি মৃতের স্তূপ, মৃতের স্তূপ। বুঝতে পেরেছো? তাহলে কালীবঙ্গান কোথায় অবস্থিত? কালীবঙ্গান তোমার
হচ্ছে রাজস্থানে অবস্থিত। চলো, হরপ্পা সভ্যতা সব থেকে বড় এলাকা কোনটি? দেখো, এই কোশ্চেনটা একটু ভুল হয়ে গেছে। এটা হবে তোমার হরপ্পা সভ্যতার স্বাধীন ভারতে অবস্থিত সব থেকে বড় কেন্দ্র কোনটি? স্বাধীন ভারতে অবস্থিত অবস্থিত সব থেকে বড় কেন্দ্র কোনটি? রোপার, লোথাল, কালীবঙ্গান, রাখিগড়হি। বুঝতে পেরেছো কোনটা? উত্তর হবে তোমার রাখিগড়হি। দেখো, হরপ্পা, মহেঞ্জোদারো এগুলো সব এখন পাকিস্তানে চলে গেছে। আগে তোরম পাকিস্তান ইন্ডিয়া ভাগ ছিল না, আগে সব একটা ভারত ভূখণ্ড ছিল, বা এই ভূখণ্ডটা ছিল। তখন তোরম দেশের কোনো কনসেপ্টই সেইভাবে আসেনি। তা এই যে হরপ্পা যা এইগুলো সবই কিন্তু এখন পাকিস্তানে। তাই রাখিগড়ই হলো স্বাধীন ভারতের তোমার সব থেকে বড় কোনো কেন্দ্র। বুঝতে পেরেছো? চলো, কোন ভারতীয় হরপ্পা ও মহেঞ্জোদারোর খনন কাজে নিযুক্ত ছিলেন? এস ডি রাঠোর, কে কে মেনন, আর ডি ব্যানার্জি, আর ডি শর্মা। ফার্স্ট ফার্স্ট উত্তর দাও যে কোন ভারতীয় হরপ্পা ও মহেঞ্জোদারোর খনন কাজে নিযুক্ত ছিলেন? উত্তর হবে তোমার আর ডি ব্যানার্জি। আর ডি ব্যানার্জি মানে রাখাল দাস ব্যানার্জি। বুঝলে? এবং রাখাল দাস ব্যানার্জি কিন্তু 1922 সালে মহেঞ্জোদারো আবিষ্কার করেন। বুঝতে পেরেছো? চলো, কোন সভ্যতার আদিবাসীরা প্রথম তোমার হচ্ছে নিকাশি ব্যবস্থা প্রচলন করেন? দেখো, ডাব্লিউপি কনস্টেবল, লেডি কনস্টেবল, 21-এর কোশ্চেন এটা। সিন্ধু সভ্যতা, মেসোপটেমিয়ান সভ্যতা, মিশরীয় সভ্যতা, চৈনিক সভ্যতা। উত্তর হবে তোমার সিন্ধু সভ্যতা। দেখো, এই যে সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা, এরা কিন্তু তোমার যথেষ্ট টাউন প্ল্যান এবং এরা ড্রেনেজ সিস্টেমের দিক যথেষ্ট উন্নত ছিল। এবং এই কোশ্চেনটা অনেকবার এসছে যে সিন্ধু সভ্যতা থেকে আমরা কি শিখতে পারি। এখন যেরকম যেখানেই জায়গা পাচ্ছে এখনকার বাড়ি বা ফ্ল্যাট তুলে দিচ্ছে, সেরকম না। এদের নির্দিষ্ট জায়গা থাকতো যে এখানে এটা বাড়ি করার জায়গা, এখানে এই করার জায়গা, এরকম একটা নির্দিষ্ট থাকতো। এবং এদের ড্রেনেজ সিস্টেম খুব উন্নত ছিল। এবং এখান থেকে আমরা কি নিকাশি, এবং এদের ড্রেনেজ সিস্টেম এরকম হতো। ধরো এখানে একটা বাড়ি, এখান থেকে একটা ড্রেন বেরোলো, এখানে কিছু সাব ড্রেন থাকতো। এই যে সবগুলো বাড়ি, ধরো এখান থেকে একটা বাড়ি, এই ড্রেনটা এই ড্রেনের সাথে মিশছে, আবার এখানে ধরো একটা বাড়ি, এই বাড়ির ড্রেনটা আবার এই ড্রেনের সাথে মিশছে, এবং এই মেন ড্রেনটা মিশে যেত বড় একটা ড্রেনের সাথে। মানে বুঝতে পারছো কতটা উন্নত? সেজন্য এই সিন্ধু সভ্যতা থেকে আমরা প্রথম নিকাশি ব্যবস্থার প্রচলন জানতে পারি। এটা কিন্তু ডাব্লিউপির কোশ্চেন। প্রাচীন সিন্ধু সভ্যতায় লোথাল হলো একটি উল্লেখযোগ্য শহর। নিম্নের কোন রাজ্যে এই শহরটি অবস্থিত? গুজরাট, হিমাচল প্রদেশ, রাজস্থান, পাঞ্জাব। উত্তর হবে তোমার গুজরাটে। চলো, হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত? রাভি, সিন্ধু, সিন্ধু নদীর বাম তীরে, সিন্ধু নদীর ডান তীরে, রাভি নদীর ডান তীরে। তাহলে কি হবে তোমার? হরপ্পা হলো তোমার সিন্ধু নদীর বাম তীরে। এটা হলো জুডিশিয়াল কোশ্চেনের পিলি, জুডিশিয়াল সার্ভিসের পিলির কোশ্চেন এটা। সিন্ধু সভ্যতা নিম্নের কোন ধাতুটির ব্যবহার জানা ছিল না? তামা, ব্রোঞ্জ, রূপা, লোহা। সিন্ধু সভ্যতায় নিচের কোন ধাতুটির ব্যবহার জানা ছিল না? উত্তর হবে তোমার লোহা। দেখো, এরা কিন্তু তামার ব্যবহার জানতো। লোহা আবিষ্কৃত হয়েছে তোমার 1000 বিসিতে, অর্থাৎ তখন পরবর্তী বৈদিক যুগ শুরু হয়ে গেছে, তখন লোহার আবিষ্কার হয় কিন্তু। এবং এটা ডাব্লিউবিপি কনস্টেবল 2018-এর কোশ্চেন এটা। তাহলে হরপ্পারা কিন্তু তোমার লোহার ব্যবহার জানতো না এবং ঘোড়ার ব্যবহার জানতো না। প্রাণী যদি বলো তাহলে হরপ্পারা কিন্তু তোমার ঘোড়ার ব্যবহার জানতো না। বুঝলে? প্রাণী হিসাবে হরপ্পারা তোমার ঘোড়ার ব্যবহার জানতো না। বুঝলে? চলো, রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কোনটি? রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কোনটি? উত্তর হবে তোমার কালীবঙ্গান। সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর কোনটি? সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর কোনটি? আমি প্রথমেই কিন্তু বলেছিলাম এটা সিআইসিএফ এর কোশ্চেন। উত্তর হবে তোমার লোথাল। এবং লোথাল বিশ্বের প্রথম কোনো কৃত্রিম বন্দর। বুঝতে পেরেছো? কৃত্রিম মানে মানুষ তৈরি করেছে যে বন্দরটা। মহেঞ্জোদারো ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেন? জন মার্শাল, দয়ারাম সাহানি, রাখালদাস বন্দ্যোপাধ্যায়, বিবিলাল। উত্তর হবে তোমার রাখালদাস ব্যানার্জি বা আর ডি ব্যানার্জি। এটা কিন্তু অনেক সময় পাজল করার জন্য আর ডি ব্যানার্জি দেই। আর ডি আর ডি ব্যানার্জি বলেও কিন্তু এই কোশ্চেনটা দিতে পারে। বুঝলে? আর ডি ব্যানার্জি বলেও দিতে পারে। এবং এটা কত? 1922 সালে। বুঝতে পেরেছো? সিন্ধু নদীতে, মানে সিন্ধু নদীর তীরে আর কি। সিন্ধু সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য কি? বিনিময় প্রথা, স্থানীয় যান চলাচল ব্যবস্থা, ইট নির্মিত বাণী, প্রশাসনিক ব্যবস্থা। দেখো, সিন্ধু সভ্যতার এই দুটোই পাওয়া যায়, বিনিময় প্রথাও পাওয়া যায়, কারণ তারা বাটার সিস্টেম ইউজ করতো। তখন কিন্তু কারেন্সি, এত উন্নত সভ্যতা, শহরী সভ্যতা, কিন্তু তাও তখন কিন্তু কোনো কারেন্সি আবিষ্কার হয়নি। মানে ধরো আমার কাছে 5 কিলো গম আছে, তোমার কাছে 3 কিলো চাল আছে, তুমি বলে যে স্যার আমার 3 কিলো চাল আপনি নিন, আপনার 5 কিলো গম আমাকে দিন। অর্থাৎ এইভাবে তারা করতো। কিন্তু এর মধ্যে সব থেকে যেটা হবে সেটা হলো ইট নির্মিত বাড়ি। দেখো, বিনিময় পথে এখনও কিছু কিছু দেখা যায়। মানে দেখো, এরকম কোশ্চেনের ক্ষেত্রে কী হয় জানো, যে কোশ্চেনটা পার্সেন্টেজ সব থেকে বেশি থাকে, মানে
সব দিক থেকে সেইটাই দিতে হয়। বিনিময় প্রথাও কিন্তু হবে, যদি ইট নির্মিত বাড়ি না হতো তাহলে বিনিময় প্রথা দিতাম আমি, কিন্তু বিনিময় প্রথার থেকেও বেশি প্রবলেম হলো ইট নির্মিত বাড়ি। কারণ হ্যাঁ, তবে সেই ইটগুলো কিন্তু তোমার আগুনে পোড়ানো ছিল না, সেগুলো ছিল তোমার রোদে শোকানো বা সান ড্রাইড ব্রিক্স, বুঝতে পেরেছো? এটা ছিল তোমার রোদে পোড়ানো ইট, রোদে পোড়ানো ইট, বুঝলে? এটা ছিল তোমার রোদে পোড়ানো ইট। এগুলো কিন্তু তোমার আগুনে পোড়ানো ইট না। চলো, পাকিস্তানের কোন প্রদেশে মহেঞ্জোদারো সভ্যতাটির নিদর্শন খুঁজে পাওয়া যায়? বালুচিস্তান, সিন্ধু, খাইবার পাখতুনখোয়া আর হচ্ছে পাঞ্জাব। উত্তর হবে তোমার সিন্ধু প্রদেশে, বুঝলে? দেখো এই কোশ্চেনটা কত জায়গায় আছে, দিল্লি পুলিশ, সিআইএসএফ, কত জায়গায় এসে দেখেছো, 1900। কোন রাজ্যে প্রাগ ঐতিহাসিক ক্ষেত্র বা স্থান দায়ামাবাদ অবস্থিত? ওই হরপ্পার দক্ষিণতম স্থান, প্রথমে একে দেখিয়েছিলাম। উত্তর হবে তোমার, বলো উত্তর দাও। উত্তর হবে তোমার মহারাষ্ট্রে। উত্তর হবে তোমার কোথায় হলো? উত্তর হবে তোমার মহারাষ্ট্রে, বুঝলে? উত্তর হবে তোমার মহারাষ্ট্রে। তা চলো, আজকে এই অবধি ছিল, এই উত্তরও তোমাদের দেওয়া আছে। এইবার আবার বলবো যে তোমরা যারা রেগুলার ক্লাস করতে চাও, যারা একটু পরে জয়েন করেছো, তাদের জন্য রুটিনটা আবার আমি শো করছি। এই রুটিনটা ম্যাথ রিজনিং করাবেন পলাশ স্যার, ইংলিশ করাবেন সুমন স্যার, ফিরোজ স্যার করাবেন সায়েন্স, এবং আমি করাবো জেনারেল নলেজ। এই যে তোমাদের পুরো একদম সোমবার থেকে শনিবার অবধি রুটিন দেওয়া আছে, তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও এবং প্রতিদিন এই টাইমে ক্লাসে চলে আসো। এবং প্রতিদিন ক্লাসের লিঙ্ক এবং ক্লাসের পর ক্লাসের নোটগুলো পেতে কী করবে, এই যে ফোন নম্বর 8910565865, এই নম্বরে হোয়াটসঅ্যাপে যাবে, এই নম্বরটা সেভ করবে আগে, হোয়াটসঅ্যাপে যাবে, যে হাই লিখবে, অটোমেটিক লেখার পরে দেখবে অটোমেটিকলি এরকম তোমার কাছে বক্স আকারে একটা গ্রুপ লিঙ্ক চলে আসবে, এবং এখানে তুমি ক্লাসের আগে ক্লাসের লিঙ্ক এবং ক্লাসের পর ক্লাসের পিডিএফ কিন্তু তুমি পেয়ে যাবে। তাহলে বন্ধুরা, আজকের ক্লাস এই অবধি, এবং যদি ভালো লাগে, যদি খারাপও লাগে, অবশ্যই কমেন্ট করবে এবং ক্লাসটা শেয়ার করবে, এবং ক্লাসটা বন্ধুদেরকে বলবে যে ফ্রিতে, জাস্ট এখানে কোনো টাকা পয়সার নেই, ফ্রিতে এত ভালো ভালো ক্লাস দেওয়া হচ্ছে। এবং অবশ্যই ক্লাসটা যারা সাবস্ক্রাইব করবে তারা কিন্তু বেল আইকনটা ক্লিক করে রাখবে, যাতে ক্লাসের নোটিফিকেশন তোমার কাছে রেগুলার যায়। তাহলে বন্ধুরা, আজকে অবধি, আমার নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। কালকেই দেখা হচ্ছে তোমাদের সাথে, মঙ্গলবারে আমি জিওগ্রাফি নিয়ে আসবো। তাহলে বন্ধুরা, আজকের ক্লাসে অবধি, টাটা, সবাই ভালো থেকো।